আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রণালী অবরোধের ঘোষণা দিয়ে ২০ ভাগ টোল দাবি ট্রাম্পের। নিজেদের অভিভাবক বলছে তেহরান। ইরানের টানা তৃতীয় রাতের মতো মার্কিন হামলা। নেতৃত্বে আহমাদি নেজাদকে চেয়েছিল তেল আবিব। মোসাদের সাথে একাধিকবার গোপন বৈঠক সাবেক প্রেসিডেন্টের। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। হামলার জবাবে সৌদি স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতি। ভেস্তে গেল যুদ্ধবিরতি চুক্তি। মধ্যপ্রাচ্য ঘিরে নতুন ইন্টারনেট সংযোগকারী প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা ভাঙচুর, ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ, গ্রেফতার হয়নি কেউ। আমরা এমনও হতে পারে যে কালকে হয়তো বা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বন্দরমুখী জাহাজ ঠেকাতে আবারও হরমুজ প্রণালী ঘিরে অবরোধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান ও তার বাণিজ্যিক মিত্ররা বাদে বাকি দেশগুলোর জন্য উন্মুক্ত থাকলেও গুনতে হবে ২০% টোল। এছাড়া মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় খরচের অর্থও আদায় করা হবে উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে। ট্রাম্পের এসব পরিকল্পনা উড়িয়ে দিয়ে ইরানের স্পষ্ট বার্তা, হরমুজের নিয়ন্ত্রণ তাদের ছিল এবং থাকবে। বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা থামছেই না। ইরান গুরুত্বপূর্ণ জলপথটি আটকে রাখায় পাল্টা অবরোধের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসের সাংবাদিকদের সাথে প্রশ্নোত্তর পর্ব চলাকালে এই সিদ্ধান্তের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। হরমুজের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতেই রয়েছে বলে দাবি করেন। হরমুজ সংলগ্ন ইরানের অবকাঠামো লক্ষ্য করে জোরালো অভিযান অব্যাহত রাখার হুঁশিয়ারিও দেন। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আমাদের হাতেই রয়েছে। আবারও এই জলপথ ঘিরে অবরোধ দিতে যাচ্ছে। এটি হবে পূর্ণাঙ্গ অবরোধ, যা ইরানের উপর কার্যকর হবে। ইরানের বাণিজ্যিক মিত্র কোনো দেশকে এই পথে যাতায়াতের সুযোগ দেওয়া হবে না। অঞ্চলটির নিরাপত্তায় ব্যয় হওয়া অর্থ উপসাগরীয় দেশগুলোর কাছ থেকেই আদায়ের পরিকল্পনা ট্রাম্পের। পাশাপাশি হরমুজের পণ্যবাহী জাহাজ যাতায়াতের উপর ২০% টোল আরোপের কথাও জানান তিনি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই অংশের সুরক্ষায় আমাদের বিপুল অর্থ খরচ হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের যেসব দেশকে সহায়তা দিচ্ছি তারা এই অর্থ ফেরত দেবে। আমার মনে হয় এটি যুক্তিযুক্ত। তবে ট্রাম্পের সব পরিকল্পনা উড়িয়ে দিয়েছে ইরান। এক্স বার্তায় ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, হরমুজের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার নেই যুক্তরাষ্ট্রের। এই জলপথের রক্ষক ও অভিভাবক ইরান ছিল এবং থাকবে। ট্রাম্পের মন্তব্য নিয়েও ব্যঙ্গ করেন আরাকচি। বলেন, টোল হিসাবে ২০% ফি খানিকটা বেশি। এক্ষেত্রে ন্যায্য মূল্য নির্ধারণ করবে ইরান। ট্রাম্পের মন্তব্য নিয়েও ব্যঙ্গ করেন আরাকচি। বলেন, টোল হিসাবে ২০% ফি খানিকটা বেশি। এক্ষেত্রে ন্যায্য মূল্য নির্ধারণ করবে ইরান। যিনি ইসরায়েল ধ্বংসের হুমকি দিয়েছিলেন সেই মাহমুদ আহমাদি নেজাদকেই নাকি ইরানের নতুন নেতা বানাতে চেয়েছিল তেল আবিব। আর এই পরিকল্পনা বাস্তবায়নে ইরানের সাবেক এই প্রেসিডেন্টের সাথে নিয়মিত যোগাযোগ রাখত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। বিশেষ প্রতিবেদনে এমনটাই জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, বুদাপেস্টে মোসাদ প্রধানের সাথে একাধিকবার বৈঠকও হয় আহমাদি নেজাদের। ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন মাহমুদ আহমেদিনেজাদ। কঠোর ইসরায়েল বিরোধী অবস্থান, হলোকস্ট নিয়ে বিতর্কিত মন্তব্য এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পুনরায় চালুর কারণে আন্তর্জাতিক অঙ্গনে ছিলেন ব্যাপক সমালোচিত। কিন্তু ক্ষমতা ছাড়ার পর বদলাতে থাকে তার অবস্থান। ৩ বার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি পাননি। ধীরে ধীরে দেশটির রাজনৈতিক ব্যবস্থার সমালোচক হয়ে ওঠেন। ক্ষমতাসীনদের বিরুদ্ধে দুর্নীতি এবং ব্যর্থতার অভিযোগ তুলতে শুরু করেন। এবার অভিযোগ উঠেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে আহমেদিনেজাদের সম্পৃক্ততার। আন্তর্জাতিক গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের বিশেষ প্রতিবেদনে বলা হয়, ২০২২ সাল থেকে আহমেদিনেজাদের সাথে যোগাযোগ শুরু করে মোসাদ। ২০২৪ ও ২৫ সালে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে তার সাথে একাধিক গোপন বৈঠক হয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থার। এসব বৈঠকের আড়াল হিসাবে ব্যবহার করা হয় লুদোভিকে ইউনিভার্সিটি অফ পাবলিক সার্ভিসে বক্তৃতার আমন্ত্রণ। একটি বৈঠকে সরাসরি উপস্থিত ছিলেন তৎকালীন মোসাদ প্রধান ডেভিড বার্নিয়াম। গাজা যুদ্ধ নিয়ে নিরাপত্তা বৈঠক এড়িয়েও তিনি এই মিশনের তদারকি করেন। মোসাদ পরে পুরো বিষয়টি যুক্তরাষ্ট্রের সিআইএ কে অবহিত করে বলেও এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের দাবি, ২০২৬ সালের শুরুতে আহমেদিনেজাদ ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হন। অপারেশন পুশিন বুটস নামে কথিত একটি পরিকল্পনার আওতায় ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটিয়ে তাকে নতুন নেতৃত্বে বসানোর প্রস্তুতি নেওয়া হয়। এই পরিকল্পনায় ইরানের ভেতরে প্রভাব বিস্তার, কুর্দি বাহিনীকে সংগঠিত করা, সংখ্যালঘু গোষ্ঠীগুলোকে সক্রিয় করা এবং আজারবাইজানকে যুদ্ধে সম্পৃক্ত করার মতো বিষয় ছিল বলে দাবি করা হয় প্রতিবেদনে। ইয়েমেনের বিমানবন্দরে হামলার জবাবে সৌদি আরবে মিসাইল ছুড়ল হুতি গোষ্ঠী। এর মধ্যে দিয়ে কার্যত ভেঙে গেল দুই পক্ষের যুদ্ধবিরতি চুক্তি। একই সাথে ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ছড়ালো
নতুন ফ্রন্টে। বিশ্লেষকদের শঙ্কা, লোহিত সাগর ঘিরে তৈরি হতে পারে নিরাপত্তা ঝুঁকি, নতুন চাপ তৈরি হতে পারে পুরো মধ্যপ্রাচ্যে। ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিস্ফোরণ। এই হামলার ঘটনায় সরাসরি সৌদি আরবকে দায়ী করেছে রিয়াদ, স্বীকার করেনি, বরং ঘটনার দায় নিজেদের ঘাড়ে নিয়েছে ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকার। হামলার পক্ষে ব্যাখ্যায় দাবি করেছে হুতি নেতাদের বহনকারী ইরানের বিমান অবতরণে বাধা দিতেই নেওয়া হয়েছে এই পদক্ষেপ। ইয়েমেনের বৈধ সরকার ইরান ও হুতিদের সঠিক পথে নিতে কূটনৈতিক সব চেষ্টা চালিয়েছে। ইরানি বিমান ব্যবহার করে ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন না করার আহ্বান জানিয়েছে, কিন্তু তারা আন্তর্জাতিক বৈধতাকে প্রকাশ্যে অস্বীকার করছে। আমাদের ধৈর্যের সীমা শেষ, শত্রুর বিমানকে আমরা সব উপায়ে মোকাবেলা করব, এমন শিক্ষা দেব যা দীর্ঘদিন মনে রাখবে। পরবর্তীতে হুতি নিয়ন্ত্রিত হোদেইদায় অবতরণ করে ইরানি বিমানটি। সৌদির বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলে জবাব দেওয়ার হুঁশিয়ারি দেয় বিদ্রোহী হুতিরা। জবাব দিতে দেরিও করেনি। 4 বছর পর আবারও সৌদি আরবে প্রবেশ করেছে হুতির ছোড়া ক্ষেপণাস্ত্র। টার্গেট দেশটির দক্ষিণে আভা আন্তর্জাতিক বিমানবন্দর। এর মধ্য দিয়ে 2022 সালের পর দুই পক্ষের যুদ্ধবিরতি লঙ্ঘন হলো প্রথমবার। সৌদির আগ্রাসনের জবাবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী একটি সফল সামরিক অভিযান পরিচালনা করেছে। সানায় হামলার সম্পূর্ণ দায় সৌদির। এই আগ্রাসন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থই রক্ষা করেছে এবং এর সব পরিণতির দায়ও তাদেরই বহন করতে হবে। 2014 সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে আন্তর্জাতিক স্বীকৃত সরকারকে দেশ ত্যাগে বাধ্য করে হুতিরা। 2015 সালে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট সংঘাতে জড়ায় গোষ্ঠীটির সাথে 1 দশক ধরে চলে গৃহযুদ্ধ। 2022 কোটি টাকা চাঁদার দাবিতে চট্টগ্রামে ইন্টারনেট সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্ত। ডেভিড ইমন নামে এক সন্ত্রাসীর ছত্রছায়ায় সোমবার দুপুরে এ তাণ্ডব চালায় তারা। লুট করে 35 লাখ টাকা। থানায় মামলা হলেও ধরা পড়েনি হামলাকারীদের। কাটায় সময় 12টা 20 মিনিট। সিসি ক্যামেরায় দেখা যায় 25 থেকে 30 জনের সংঘবদ্ধ দল চট্টগ্রামের অ্যাক্সেস রোডের মৌসুমী মোড়ে অবস্থিত ডিডিএন কার্যালয়ে ঢুকে ভাঙচুর ও তাণ্ডব চালায়। প্রায় সবার হাতেই রামদা, হাতুড়ি, লাঠি সোটা সহ দেশীয় অস্ত্র। ভেঙে ফেলে ল্যাপটপ, কম্পিউটার, নিয়ে যায় মোবাইল ও নগদ 35 লাখ টাকা। অফিসে ওয়ার্কের যা যা ওরা সামনে পেয়েছে সবগুলোই ভাঙচুর করেছে, আমাদের কনফারেন্স রুম থেকে শুরু করে সবকিছুই। আর আজকে আমাদের স্যালারি ডে ছিল, আমাদের কিছু ক্যাশও ছিল, তো ক্যাশগুলো ওরা নিয়ে চলে যায়। ঘটনার সূত্রপাত 2 দিন আগে। ডেভিড ইমন পরিচয়ে প্রতিষ্ঠানটির একজনের কাছে ফোন করে 1 কোটি টাকা চাঁদা ও প্রতি মাসে নগদ 10 লাখ টাকা করে মাসোয়ারা দাবি করে সন্ত্রাসীরা। আমাদের সম্পর্কে না জানলে বেশি দূর যাইতে হবে না, আপনি পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করলে হবে। 2 কোটি টাকা রেডি রাখিবেন আর প্রতি মাসে 10 লাখ টাকা করে দিবেন, তাহলে আপনি ব্যবসা করেন, না হলে ব্যবসা করেন না। 2 দিন টাইম দিয়েছি, 2 দিনের ভিতর কি আপনার ব্যবসা গুছাই ফেললেন, আমার ফুলাফাইনরা কি ব্যবসা করবে। দিনে দুপুরে হামলা ও ভাঙচুরের ঘটনার পর থেকে